Today we discuss about the chapter of transport and communication system of India. দেখো, movement of goods and passenger from one place to another by vehicles through different routes is known as transportation. কি বললাম? Movement of goods and passenger from one place to another by vehicles through different route is known as transportation. Exchange of news and information is known as communication, such as email, such as telephone, such as telegram, internet, etc. বাংলায় বললে বিভিন্ন যানবাহনের মাধ্যমে যখন কোনো জিনিসপত্র বা দ্রব্য মানে গুডস বা মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া হয়, সেটাকেই বলা হয় পরিবহন। আর এক জায়গায় স্থির থেকে যখন অন্য কোনো স্থানের মানুষের সাথে একটা কমিউনিকেশন বা যোগাযোগ স্থাপন করা হয়, যে মাধ্যমে করা হয়ে থাকে সেগুলোকে বলা হয়ে থাকে কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা। তাহলে অনেক সময় আমরা দেখবে অনেকে ট্রান্সপোর্ট আর কমিউনিকেশনটাকে গুলিয়ে ফেলে, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা সিস্টেম ইন ইন্ডিয়ান সিস্টেমে। ট্রান্সপোর্ট নিজের জায়গায়, নেটওয়ার্ক একটা, কমিউনিকেশন নিজের জায়গায়, নেটওয়ার্ক একটা। এবার আমরা জানবো ইম্পর্টেন্স অফ ট্রান্সপোর্ট, স্প্রেড অফ এগ্রিকালচার। সাপোজ স্প্রেড অফ এগ্রিকালচার বলতে কিরকম? ধরো যখন ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ইন্ট্রোডিউস হয়, তখন কি হয়? ধরো বিভিন্ন রকমের অ্যাডভান্সড মেশিনারি, বিভিন্ন রকমের হাই ইল্ডিং ভ্যারাইটিস অফ সিডস, বিভিন্ন রকমের ধরো যেগুলোকে আমরা পেস্টিসাইডস বলে থাকি, বিভিন্ন ফার্টিলাইজার ইজিলি একজন এগ্রিকালচার একজন মানে প্রেজেন্টের কাছে পৌঁছে দেওয়া যায়। এর ফলে কি হয়? প্রোডাকশন রেটটা অনেক বেশি ইনক্রিজ হয় এবং যেটা বেশি ডেভেলপ বা এক্সেস অ্যামাউন্ট অফ গুডস সেটা মার্কেটে চলে আসে, মার্কেটের চাহিদা মেটে। 2 নম্বর আমরা বলবো স্প্রেড অফ ইন্ডাস্ট্রি। কি হয়? ইম্পোর্ট আর এক্সপোর্ট এটা হচ্ছে ইন্ডাস্ট্রির একটা মেন মিডিয়াম। যখন কোনো জিনিসকে, যেমন ধরো র মেটেরিয়াল সাপোজ আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি বা কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এর যে র মেটেরিয়াল গুলো, এগুলোকে কি করা হয়? একটা জায়গার থেকে তো ইম্পোর্ট করতে হয়, তার জন্য ট্রান্সপোর্টেশন লাগে। ইম্পোর্ট করার পর সেটাকে দিকে প্রোডাকশন অফ গুডস হয়, তারপরে যে জিনিসটা প্রডিউস হয়ে যায় সেই জিনিসটাকে কিন্তু আবার এক জায়গার থেকে অন্য জায়গায় আবার কিন্তু শিফট করতে হয়, যেটাকে আমরা বলে থাকি এক্সপোর্ট। তাহলে ইম্পোর্ট আর এক্সপোর্ট, এই যে মাঝখানে ইন্ডাস্ট্রি, এটা পুরোটা ডিপেন্ড করে থাকে কিন্তু ট্রান্সপোর্ট সিস্টেমের ওপর। 3 নম্বরে বলতে পারো তুমি, যেমন আমাদের যে সমস্ত ন্যাচারাল জিনিসগুলো আছে, যেমন ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস ইন এভরি কর্নার অফ কান্ট্রি। যেমন তুমি বলতে পারো যে রোডওয়ে, রেলওয়ে, বিভিন্ন রকমের পোর্ট, এর মাধ্যমে কি হয়? গুডস, ফুড গ্রেনস এগুলোকে বিভিন্ন কান্ট্রির পার্ট থেকে কালেক্ট করা এবং সেই জায়গায় আবার সাপ্লাই করে দেওয়াটা পসিবল হয়। এক্সট্রাকশন অফ ন্যাচারাল রিসোর্সেস কিভাবে হয়? ধরো কোনো জায়গায় মিনারেলস ভালো পাওয়া যায়, তো কোনো জায়গায় ওয়াটারটা ভালো পাওয়া যায়, কোনো জায়গায় ওয়াটার ভালো পাওয়া যায়, তো কোনো জায়গায় লেবারটা ভালো পাওয়া যায়, কোনো জায়গায় লেবার ভালো পাওয়া যায়, কোনো জায়গায় মার্কেটটা ভালো পাওয়া যায়। এই পুরো সিস্টেমটাকে যখন কানেক্ট করা হয়, তবে একটা জায়গায় ইন্ডাস্ট্রি কিন্তু ডেভেলপমেন্ট হয়। এই পুরো কানেকশনটা করে কে? ট্রান্সপোর্ট। আচ্ছা, যেমন টু ফাইট এগেইনস্ট ন্যাচারাল ক্যালামিটিস such as ধরো ড্রট, সাইক্লোনস, সুনামিস, আর্থকোয়েকস, flood were not possible to every time to connect by a single vehicular. একটা সিঙ্গেল ভেহিকেল দিয়ে কানেক্ট করা পসিবল নয়। ধরো তুমি এই সময় আসামে যে ফ্লাড হচ্ছে, তুমি যদি বলো ট্রেন লাইনে যাবো, নট পসিবল। তুমি যদি বলো আমি শিপে করে যাব, নট পসিবল। আমি নৌকা করে যাব, নৌকা করে যেতে গেলে তোমাকে আগে তো ওইখানে পৌঁছাতে হবে। সেক্ষেত্রে কি? তোমাকে বাস আছে, ট্রেন আছে, হেলিকপ্টার আছে, এগুলো আদার ভেহিক্যাল ইমিশন, যেগুলো তোমাদেরকে হেল্প করে একটা জায়গায় ট্রান্সপোর্ট সিস্টেমটাকে কমব্যাট করতে এগেইনস্ট ন্যাচারাল ক্যালামিটিস। ডেভেলপমেন্ট অফ ব্যাকওয়ার্ড এরিয়াস, যে সমস্ত জায়গাগুলোর মধ্যে ধরো আমাদের পিছিয়ে গেছে, সেই জায়গাগুলোকে রোডের মাধ্যমে কানেক্ট করে দিলে তাদের লেবার সেখান থেকে অনেক জায়গায় কাজে যায়, সেখান থেকে ডেভেলপমেন্ট হয়, স্কুল হয়, কলেজ হয়, রাস্তা হয়, হসপিটাল হয়, হেলথ সেন্টার হয়, হেলথ পয়েন্টস হয়, এটসেট্রা।
আমাদের কান্ট্রির ডিফেন্স সিস্টেমটাকে অনেক বেশি মডারেট করতে গেলে আমাদের ট্রান্সপোর্ট আর কমিউনিকেশনের উপর হেল্প নিতে হয়, এটসেট্রা। এগুলো হচ্ছে আমাদের মেনলি ইম্পর্টেন্ট অফ দি, আমরা বলতে পারবো, ডেভেলপমেন্ট অফ দি ইম্পর্টেন্স অফ ট্রান্সপোর্ট সিস্টেম ইন ইন্ডিয়া। এই যে ট্রান্সপোর্ট সিস্টেমটা আছে, এই ট্রান্সপোর্ট সিস্টেমটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি। আমাদের যে মডার্ন ট্রান্সপোর্টেশন সিস্টেম, এই মডার্ন ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে আমরা টোটাল 5টা ভাগে ভাগ করেছি। 5টা ভাগে কিরকম? ধরো একটা হচ্ছে ল্যান্ড রুট, তার মধ্যে রোডওয়ে আর রেলওয়ে চলে আসে। ল্যান্ড রুট, তার মধ্যে রোডওয়ে আর রেলওয়ে চলে আসে। ওয়াটার রুট, তার মধ্যে ইনল্যান্ড আর ইন্টারন্যাশনাল চলে আসে, মানে দেশের মধ্যে বাণিজ্য আর ইন্টারন্যাশনাল বাণিজ্য, ব্যবসা বাণিজ্য। এয়ার রুট, তার মধ্যে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল চলে আসে। এয়ার রুট মানে ইন্টার কান্ট্রি আর কান্ট্রির এক্সটার্নাল রিলেশনস। পাইপলাইন, যার মধ্যে দিয়ে জল আর তেল, এই দুটো জিনিসকে শুধুমাত্র একটা দেশ থেকে নিজের দেশে বা নিজের দেশের মধ্যে ইনল্যান্ড সাপ্লাই করা যায়। আর রোপওয়ে, যে জায়গার মধ্যে বড় বড় ট্রেন, বাস, শিপ এগুলো পৌঁছতে পারে না, সেখানে রোপওয়েটা মাধ্যম, যেমন মুসৌরি, নাইনিতাল, কাশ্মীর বা রেল অফ কাশ্মীর, এগুলো। তাহলে এটা গেল টোটাল ট্রান্সপোর্ট সিস্টেমটা। এটা গেল টোটাল ট্রান্সপোর্ট সিস্টেম: ল্যান্ড রুট, ওয়াটার রুট, এয়ার রুট, পাইপলাইন, রোপওয়ে। এরপর আমরা জানবো যে ইম্পর্টেন্স অফ রেলওয়েজ অ্যান্ড রোডওয়েজ ইন ইন্ডিয়ান ইকোনমি। প্রথম জানবো রেলওয়েজ ইন ইন্ডিয়া। আমরা প্রথম কি বলবো? রেলওয়েজ ইন ইন্ডিয়া was initiated with the construction of 33.6 kilometer long railway line between Mumbai to Thane in 1853 by লর্ড ডালহৌজি। লর্ড ডালহৌজি প্রথম 1853 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে পর্যন্ত 33.6 কিলোমিটার অ্যালং একটা 33.6 কিলোমিটার অ্যালং একটা রেল লাইনকে এস্টাবলিশ করেছিল। Now it has been extended to about 65,000 kilometer. India ranked first position in Asia and second position in world railway system. Railway play an important role in Indian economical development. দেখো রেলের কতগুলো ইম্পর্টেন্স আছে আমরা আবার আলোচনা করব। যদি বলো কিরকম, ধরো এক, এটা হচ্ছে অনেক বেশি ইজিয়ার, অনেক বেশি সেফেস্ট, অনেক বেশি চিপার mode of transportation. Easy, safe, cheaper mode of transportation. দুই হচ্ছে এগ্রিকালচারাল প্রসেস। আমরা পড়েছিলাম কি, কটনটাকে যত ইজি, সুগার কেনটাকে যত ইজি তুমি একটা জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে পারবে, তত তাড়াতাড়ি ওর থেকে এক্সট্রাকশনটা ভালো পাওয়া যায়। রেল লাইন তার জন্য, রেল সব থেকে তার জন্য একটা বেস্ট ওপিনিয়ন। আচ্ছা, তারপরে ধরো জিনিসপত্র যেগুলোকে গুডস বলি আমরা, সেগুলোকে, যেগুলো মালগাড়ি বলি আমরা, যেগুলো ক্যারিং প্যাসেঞ্জার ট্রেন নয়, যেগুলো ক্যারিং গুডস মালগাড়ি, সেগুলোতে কি হয়, প্রচুর পরিমাণে জিনিসপত্র একসাথে ক্যারি করার জন্য সেগুলোকে ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, রেলের মধ্যে এসি টায়ার্স আছে, এসি 3 টায়ার, 2 টায়ার, বা নিজের নিজের ক্লাস অনুযায়ী তুমি নিজের নিজের ট্রেন সিলেক্ট করতে পারো, নিজের নিজের টিকিট বাঁচতে পারো। তাতে কি হয়, যখন তুমি একটা জায়গা থেকে অন্য জায়গায় যখন তুমি ট্রাভেল করবে, ভ্রমণ করতে, তুমি দিল্লি যাচ্ছ, তুমি ব্যাঙ্গালোর যাচ্ছ, ভ্রমণ করবে যখন, অনেক বেশি প্লিজেন্ট, অনেক বেশি কাম, অনেক বেশি জেনারেস, ঠিক তো? আচ্ছা, এই যে আমরা ব্যবহার করছি রেল লাইনটাকে, বা ব্যবহার করছি রেলের যে মাধ্যমগুলোকে আমরা বলছি, সেটা পোর্টস আর কানেক্টেড উইথ ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া বাই রেলওয়েজ। পোর্টস গুলো কলকাতার সঙ্গে হলদিয়া, কলকাতার সঙ্গে মুম্বাই পোর্ট, মুম্বাইয়ের সঙ্গে তুতিকোরিন, তুতিকোরিনের সঙ্গে দিল্লি পোর্ট। ভাবো, তুতিকোরিন একদম সাউথ আর দিল্লি পোর্ট একদম হচ্ছে ধরো নর্থ। তাহলে এই জায়গাটার মধ্যে কানেকশন কিসে? রেল লাইনের মাধ্যমে। সাউথ ইন্ডিয়ার থেকে কোনো জিনিস নামলো নর্থে পৌঁছাবে কিসে? রেল লাইনের মাধ্যমে। নর্থ ইন্ডিয়া কোনো জিনিস নামলো সাউথ ইন্ডিয়া পৌঁছাবে কিসে? পোর্টে, রেল লাইনের মাধ্যমে। কিভাবে? এবার আমরা আসবো যে আমাদের যে রেল লাইন গুলো আছে, এই রেল লাইন গুলোকে অনেকে বলেছেন যে ভারতবর্ষের টোটাল যে রেল লাইনটা, এটা প্রায় 66,700 কিলোমিটার ওয়াইড নাও এডেজ। রিসেন্ট বলছে, রিসেন্ট থিওরি বলছে, কমিউনিকেশন টেকনোলজি অ্যান্ড ভেহিকল পার্টিকেলস একটা যে আছে গ্রুপ আছে ওয়ার্ল্ডে, তারা বলছে ইন্ডিয়ায় বর্তমানে রেল লাইনের লেন্থটা হচ্ছে 66,700 কিলোমিটার।
এই যে 66,700 কিলোমিটার, এটা ওয়ার্ল্ডে ইন্ডিয়াকে 4th র্যাঙ্ক দেয়। প্রথম রাশিয়া, তারপরে চাইনা, তারপরে আমেরিকা, তারপরে ইন্ডিয়া। ওকে, আচ্ছা, এই রেল লাইন গুলো বারবার মনে রাখবে, এই রেল লাইন গুলো 3 ধরনের হয়। একটা জায়গায় রেল লাইন যে পাতা থাকে, দুটো পার্টি পাশাপাশি, দুটো চাকা রেলের যায় পাশাপাশি, যেমন ধরো, এর গ্যাপটাকে বলা হয়ে থাকে তিনটা, এই গ্যাপটাকে মেজার করা হয় একটা ইউনিটে, সেই ইউনিটটার নাম গেজ। সেই ইউনিটটার নাম হচ্ছে গেজ, গজ নয় কিন্তু, গেজ। ঠিক আছে, এই যে গেজটায় যেটাই করা হয়ে থাকে তিনটে, ন্যারো গেজ, ব্রড গেজ আর মিটার গেজ। যেটা ব্রড গেজ সব থেকে বড়, সেটার ডিস্টেন্সটা হচ্ছে দুটোর মাঝখানে 1.676, লিখে রাখতে পারো 1.676 মিটার, দুটো রেল লাইনের মাঝে ডিস্টেন্স 1.676 মিটার। যেমন আমাদের ধরো রাজধানী এক্সপ্রেস, নন্দনকানন এক্সপ্রেস, ধরো ময়ূরাক্ষী এক্সপ্রেস যা আছে, তারা এই ব্রড গেজের উপর চলে। তাহলে স্যার ন্যারো গেজের উপর কোনটা চলে? ন্যারো গেজে দার্জিলিং এ যে টয় ট্রেন আছে সেইটা ন্যারো গেজের উপর চলে। দার্জিলিং এ যে টয় ট্রেন আছে সেইটা ন্যারো গেজের উপর চলে। আর মিটার গেজে কোনগুলো চলে? মিটার গেজে বেশিরভাগ সময় মালগাড়ি যায়, বিকজ মালগাড়ির লোডটা কি হয়ে থাকে, অনেক বেশি হয় একটা পাবলিক ভেহিকলস, মানে পাবলিক ভেহিকলস মানে যে ট্রেনগুলো প্যাসেঞ্জার ট্রেন বা ক্যারিং প্যাসেঞ্জার্স, তাদের থেকে অনেক বেশি লোড হয়। তাই এই দুটোর মাঝখানে ডিস্টেন্সটা হয় 1.434, যা অন্য মানে ব্রড গেজের থেকে একটু সরু হলেও এর ওয়েটটা অনেক বেশি নিতে পারে। রেলের আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো সেপারেট সেপারেট পার্ট আছে। যেমন ধরো নর্দার্ন রেলওয়ে আছে, যার হেডকোয়ার্টার নিউ দিল্লি, লিখে রাখো, শর্ট কোশ্চেন এগুলো বিরাট আসে কিন্তু এমসিকিউতে, ভুলে যাবে। নর্দার্ন রেলওয়ে, ক্যাপিটালে এন ক্যাপিটালে আর, ঠিক আছে, ক্যাপিটালে এন ক্যাপিটালে আর, এটা ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট রেলওয়ে সেকশন, নর্দার্ন রেলওয়ে, এর হেডকোয়ার্টার নিউ দিল্লি। আচ্ছা, ইস্টার্ন রেলওয়ে আর সাউথ ইস্টার্ন রেলওয়ে, যেটা আমাদের এদিকে আছে, এর হেডকোয়ার্টার কলকাতা। ইস্টার্ন রেলওয়ে ক্যাপিটালে ই আর, ক্যাপিটালে এস ই আর, ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, এই দুটোর যে রেলের হেডকোয়ার্টার সেটা হচ্ছে কলকাতা। এবার সেন্ট্রাল রেল সিআর, ওয়েস্টার্ন রেল ডাব্লিউআর, আর কোঙ্কন রেল। সেন্ট্রাল রেল, ওয়েস্টার্ন রেল আর কোঙ্কন রেল, এই তিনটে রেলের হচ্ছে হেডকোয়ার্টার মুম্বাই। এই তিনটে রেলের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। ইন্ডিয়ান রেলকে বলা হয়ে থাকে লাইফ লাইন অফ ইন্ডিয়া। এটাও বইয়ে লিখে রাখো, বইয়ে বা খাতায় লিখে রাখো যেখানে লিখছো। ইন্ডিয়ান রেলকে বলা হয়ে থাকে লাইফ লাইন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার, ভারতের জীবন রেখা। প্রায় কেন বলা হয়? প্রায় 13 lakhs ওয়ার্কার্স, ঠিক আছে, 13 lakhs গভর্নমেন্ট এমপ্লয়ি ডাইরেক্টলি এর আন্ডারে কাজ করছে, এবং মেনি ল্যাক্স অফ পিপল, ফিউ ল্যাক্স অফ পিপল আর মানে এনি কাইন্ড অফ রিলেটেড উইথ ইট, নোংরা পরিষ্কার করা, যেমন ধরো ভেগা বন্ড হয়, ব্যবসা করা, আর সেটা কোনো না কোনো ভাবে জড়িত তারা। ঠিক আছে, এটা রেকর্ড বলছে যে ইন্ডিয়ান রেল পার ডে 2.6 কোটি, 2.6 ক্রোর, 2.6 ক্রোর পিপলকে ট্রাভেল করায় পার ডে। আর যারা ক্যারেজ গুডস, যেগুলো ক্যারেজ গুডস ট্রেন, সেগুলো প্রায় 30 লাখ টন, 30 লাখ টন তারা রোজ গুডসকে ক্যারি করে ইন্ডিয়ান রেলওয়ে। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব রোডওয়ে। ইন রোডওয়েজ ইন্ডিয়া র্যাঙ্ক 3rd পজিশন ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের 3rd পজিশন বেয়ার করে ইন্ডিয়া। টোটাল, আমি কিন্তু একটু বাইরের থেকে তোমাদের কাছে পড়ে দিচ্ছি, ঠিক আছে, বাইরের চারদিক থেকে। টোটাল লেন্থ অফ রোডওয়ে ইন ইন্ডিয়া, total length of roadway in India is about 45,20,000 kilometer, is about 45,20,000 kilometer. Okay, India roadways play an important role in overall development of a developing country like India. India কিন্তু developing country because রোজ ডেভেলপ করছে, ডেভেলপড নয় যে কমপ্লিট হয়ে গেছে।
তাহলে রোডওয়ের এর একটা বিরাট ইম্পর্টেন্ট আছে। কি করে, কাজ কি করে রোডওয়েতে? ইউটিলাইজেশন অফ মিনারেলস, ডেভেলপমেন্ট অফ হিলি রিজিয়ন, ডেভেলপমেন্ট ইন ট্রেড and defense mostly depend on roadways. Roadway are different types, তার মধ্যে হচ্ছে যেমন ধরো ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, এক্সপ্রেসওয়ে অ্যান্ড এক্সপ্রেস হাইওয়ে। আর হচ্ছে যেমন ধরো কি বললাম, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, আচ্ছা, এক্সপ্রেস হাইওয়ে, আচ্ছা, তারপরে ধরো তোমার ধরো ডিস্ট্রিক্ট হাইওয়ে, ভিলেজ রোড, তারপরে ইন্টারন্যাশনাল হাইওয়ে, তারপরে ধরো বর্ডার হাইওয়ে। এগুলো ইম্পর্টেন্ট, এটা সাতটা পার্ট। একটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, এক্সপ্রেসওয়ে অ্যান্ড এক্সপ্রেস হাইওয়ে। এটা গেল তিনটে। 4 নম্বরে বলবো ডিস্ট্রিক্ট হাইওয়ে, 5 নম্বরে বলবো ভিলেজ হাইওয়ে, 6 নম্বরে ইন্টারন্যাশনাল হাইওয়ে, 7 নম্বরে বর্ডার হাইওয়ে। আচ্ছা, এরপর আমরা আলোচনা করবো প্রথম ন্যাশনাল হাইওয়ে নিয়ে। ন্যাশনাল হাইওয়ে কন্ট্রোল করে কে? NHAI, পুরোটাই ক্যাপিটাল, NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, পুরোটা কন্ট্রোল করে। এই পুরোটা কন্ট্রোল যে করে, মানে কি কন্ট্রোল করে? মানে ন্যাশনাল হাইওয়ে কে কনস্ট্রাক্ট করে, যেকে রোড কনস্ট্রাকশন বলে, এর দেখাশোনা করা, মানে ন্যাশনাল হাইওয়েটাকে পুরোপুরি এটা মেনটেন্ড অনলি বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, নো স্টেট অ্যাফেয়ার্স শুড বি প্রোভাইডেড উইথ ইট। কোনো স্টেট অ্যাফেয়ার্স কিন্তু এর সঙ্গে জড়িত নয়, এটা পুরোটাই কন্ট্রোল করে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, এই সেন্ট্রাল গভর্নমেন্ট যখন কন্ট্রোল করে, কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? দিল্লি, মুম্বাই, চেন্নাই, ঠিক আছে, কলকাতা, এখানে ন্যাশনাল হাইওয়ে দেখতে পাই, দুর্গাপুর, ঠিক তো, যেগুলোকে জিটি রোড বলি আমরা। ন্যাশনাল হাইওয়ে লেখা থাকে, দেখবে পোয়া বাগানে যেটা আছে NH, ন্যাশনাল হাইওয়ে। ওই রাস্তায় খালও দেখতে পাবে না, গর্তও দেখতে পাবে না, যদি পাও দেখবে একদিনের মধ্যে রাত্রেবেলায় কাজ হয়ে ঠিক হয়ে যায় ওইগুলো, ঠিক তো। এরপর আমরা আস্তে আস্তে আরেকটা ডিপার্টমেন্ট সম্বন্ধে জানবো, যে ডিপার্টমেন্টটাও কিন্তু একই সঙ্গে এই ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্টের জন্য কাজ করে। সেটা হচ্ছে ক্যাপিটালে লিখবে NHDP, NHDP, ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্ট, ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট নামে যে একটা একটা মানে এই NHAI এই একটা নিজের প্রজেক্ট নিয়ে, যে প্রজেক্টের নাম দিয়েছে NHDP। এর মাধ্যমে কি করছে? আগে যে ন্যাশনাল হাইওয়ে ছিল, এখন ওয়ার্ল্ড ওয়াইড বলবো না, আমরা ইন্ডিয়ার মধ্যেই এই ন্যাশনাল হাইওয়ের কনস্ট্রাকশনটাকে আর এক্সপ্রেশনটাকে অনেক বেশি ওভার ক্যালকুলেট করছে, অনেক বেশি স্প্রেড করা হচ্ছে, অনেক বেশি এক্সপ্রেস করা হচ্ছে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এক্সটেন্ড করা হচ্ছে। এই যে সিস্টেমটা অফ এক্সটেনশন, এই যে সিস্টেম অফ ক্যালকুলেশন অফ দি লেনদেন, the international highways and highways in India, national highways in India are called NHDP. আচ্ছা, আমরা বলতে পারি এই NHDP আমাদের ইন্ডিয়ার নিউ যে রোডের কনস্ট্রাকশন নাম্বার এসছে, তার মধ্যে ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে হলো NH44, শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত। শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভুলে যেও না কিন্তু, না, শ্রীনগর থেকে কন্যাকুমারী NH44। NH12টা কেন বিখ্যাত? এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ফেমাস, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ফেমাস এটা ন্যাশনাল হাইওয়ে। আচ্ছা, যদি বলে কোন ন্যাশনাল হাইওয়েটার লেন্থটা, কোন ন্যাশনাল হাইওয়ের লেন্থটা সব থেকে লেন্দি, তুমি বলবে মহারাষ্ট্র, ঠিক। আর কোন এমন একটা স্টেটের নাম বলো যেখানে ইন্ডিয়ার আন্ডারে আসছে কোনো ন্যাশনাল হাইওয়ে নেই? লাক্ষদ্বীপ অ্যান্ড মিনিকয় আইল্যান্ড, লাক্ষদ্বীপ অ্যান্ড মিনিকয় আইল্যান্ড, এই জায়গায় কোনো ন্যাশনাল হাইওয়ে নেই। সবাই বুঝতে পারছো? একবার কুইক রিপ্লাই দাও। খুব ভালো করে বুঝতে পারছো তো? অসুবিধা হচ্ছে না তো? তুমি বললে না অনলাইন ক্লাসে বুঝতে অসুবিধা হয়, আজকে তোমার এই ভুলটা আমি ভাঙিয়ে দিচ্ছি। এরপর দেখো, এরপর আসছে, ঠিক আছে, এরপর আসছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। শুরু করছি, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল ইন 1999, ভালো করে মনে রাখবে, ইন 1999
1999 খ্রিস্টাব্দে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, ঠিক এই চারটে মেট্রোপলিটন সিটিকে 4 to 6 লেন হাইলি অ্যাগ্রিগেটেড একটা রোডসের সাহায্যে যুক্ত করা হয়েছিল। ঠিক গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের কাজটা প্রথম অনেকে বলে 2001-এ শুরু, 2012-তে শেষ, অনেকে বলে 1999-এ শুরু, 2005-এ শেষ। তোমরা এটাই বলবে, ঠিক আছে? 1999-এ শুরু, 2005-এ শেষ। 2001-এ শুরু, 12-এ শেষ নয়, কিন্তু 5-এ শেষ হয়ে গিয়েছিল, ঠিক আছে? এটা ন্যাশনাল হাইওয়ে এই প্রোগ্রামটার কথাটা কিন্তু NHAI, এই NHAI এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে যে প্রোগ্রামটা প্রথম কেন দিল ওরা, যে 1999 শুরু, 2005-এ শেষ। ওরা এই 2019 থেকে একটা নতুন প্রজেক্ট নিয়েছে, নতুন রাস্তা বানানোর। সেই প্রজেক্টটার নাম হচ্ছে, খুব সুন্দর নামটা কি নাম দিয়েছে ভারতমালা, যেখানে কাশ্মীর থেকে শুরু করে দিল্লি হয়ে এসে রাজস্থান, গুজরাট, ওখান দিয়ে এসে ব্যাঙ্গালোর, চেন্নাই, ওখান দিয়ে গিয়ে কর্ণাটকা, ওখান দিয়ে গিয়ে ওড়িশা, ওড়িশা থেকে কলকাতা, কলকাতা থেকে ঝাঁসি হয়ে ওখান দিয়ে সোজা চলে যাচ্ছে আবার দিল্লি হয়ে আবার কাশ্মীর। এই যে গোটা ইন্ডিয়াটাকে একটা ইন্ট্রিকেট একটা লং রোড নেটওয়ার্কের মধ্যে জড়ানো, তার নাম দিয়েছে ভারতমালা। ভারতের সব থেকে বড় রুট তৈরি হচ্ছে। তখন ওরা এটা পাবলিশ করেছিল যে আগে সব থেকে বড় ছিল গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, এখন হচ্ছে ভারতমালা। 1999 শুরু, 2005-এ শেষ হয়েছিল। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ীজির সময়কালে এটা কাজটা শুরু হয়েছিল। আচ্ছা, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল যে চারটে আছে, এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের টোটাল লেন্থটা হচ্ছে, গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের টোটাল লেন্থটা হচ্ছে 5,800, মনে রাখ ভালো করে, 5,846 কিলোমিটার, 5,846 কিলোমিটার। এই যে নতুন যে নাম্বারিং করা হয়েছে, সেগুলো চারটে মেন হাইওয়ের সাথে জড়িত। NH8 from Delhi to Mumbai, NH48 from Mumbai to Chennai, NH16 from Chennai to Kolkata, NH19 Kolkata to Delhi, NH8 Delhi to Mumbai, NH48 Mumbai to Chennai, NH16 Chennai to Kolkata, NH19 Kolkata to Delhi লাইনটাকে কানেক্ট করা হয়েছে। এরপর আমরা গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের সঙ্গে আমরা জানবো ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল কি। এই যে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল আছে, এটাকে মডেল বানিয়ে এইরকম একটা রেল লাইন তৈরি করা হয়েছে, যে চারটে মেট্রোপলিটন সিটিকে যোগ করা হয়েছে। গোল্ডেন কোয়াড্রিল্যাটারালকে মডেল বানিয়ে এই রেল লাইনটা দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই যে কানেকশনটা তৈরি করা হয়েছিল, গোল্ডেন কোয়াড্রিল্যাটারালকে মডেল বানিয়ে বানানো হয়েছিল বলে এর নাম দেওয়া হয়েছিল ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল। ওকে, কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আস্তে 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 ডিসকাস করব যে আমাদের আরো যেমন ধরো হাইওয়ে আছে, যেমন ধরো নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট করিডর। এগুলো হয়তো তোমাদের বইয়ে পাবে না, আমি একটু চেষ্টা বলে দিই। নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট করিডর, নর্থে জম্মু কাশ্মীর শ্রীনগর থেকে, সাউথে কন্যাকুমারী, ঠিক টোটাল লেন্থ 3745 কিলোমিটার, হাইওয়ে নাম্বার NH44। ওয়েস্টে গুজরাটের পোরবন্দর, যেখানে গান্ধীর জন্ম, গুজরাটের পোরবন্দর থেকে ইস্টে আসামের শিলচর পর্যন্ত, একদম শিলচর অফ আসাম, NH27, টোটাল লেন্থ 3507 কিলোমিটার। আচ্ছা, এরপর নর্থ সাউথ আর ইস্ট ওয়েস্ট করিডর, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করিডর, এই নর্থ সাউথ আর ইস্ট ওয়েস্ট করিডরটার টোটাল লেন্থ হচ্ছে, মনে রাখবে, 7252 কিলোমিটার, টোটাল লেন্থ 7252 কিলোমিটার। এই টোটাল লেন্থটাকে কভার করতে হয়। এরপর স্টেট হাইওয়ে, স্টেট হাইওয়ে extend within the state boundary and are connected with national highway.
মানে প্রত্যেকটা স্টেট লাইনকে নিয়ে গিয়ে একটা ন্যাশনাল হাইওয়ের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। These are under state government completely. Total length of the state highway is 1,34,000 kilometer. Assam Link Road, Jessore Road in North Chhattisgarh Pargana are the example of some state government বা state highways is an example of that kind. আচ্ছা, ভারতে মোট রেলওয়ে স্টেশন আছে 8,000টা, 8,000। মোট ট্রেন আছে 12,714টা। মোট মালগাড়ি আছে 7,600টা। মোট কর্মচারী কাজ করে এখন 15 লক্ষ। ওকে, আর রোডওয়েতে বললাম তো মোট টোটাল এক্সপ্রেসওয়ে আর হাইওয়ে, এক্সপ্রেস হাইওয়ে মিলিয়ে লেন্থটা হচ্ছে 1400 কিলোমিটার। টোটাল ন্যাশনাল হাইওয়ে লেন্থ হচ্ছে 99,075 কিলোমিটার। টোটাল এই যে টোটাল যেটাকে রোডওয়ে বলছি আমরা, রোডওয়েতে গোটা গ্লোবালি ইন্ডিয়া টেকেন দা সেকেন্ড প্লেস of the length of the roadway network, roadway intricate network which belongs from the Indian subcontinent. আচ্ছা, এরপর আমরা আসবো ওয়াটারওয়েজ। চিপেস্ট, প্রথম বলবো একটা টার্ম, চিপেস্ট মোড অফ ট্রান্সপোর্ট ইজ ওয়াটারওয়েজ। Except canalways, there is no constructional cost for waterway. ওয়াটারওয়েতে ক্যানালওয়ে মানে হচ্ছে জলের তলা দিয়ে, দেখুন অনেক সময় কলকাতায় দেখেছো গঙ্গা নদীর সবাই শুনবে হয়তো, গঙ্গার নিচে একটা রেল লাইন বানানো হয়েছে। তার আগে কি করা হয়েছে? তার আগে রেল লাইন নিচে তো টানেল বসাতে হয়েছে বড় বড়, সেই টানেল দিয়ে ট্রেনকে নিয়ে যাওয়া হয় একটা জায়গা থেকে অন্য জায়গায়। আচ্ছা, দেন এবার হচ্ছে ধরো চিপেস্ট মোড অফ ট্রান্সপোর্ট ইজ ওয়াটারওয়ে। এক্সেপ্ট ক্যানেলওয়ে there is no constructional cost for waterway. Waterway are of two types. Waterway টা দু ধরনের হয়, inland waterway and coastal waterway. It also saves fuel cost. এটা একই সঙ্গে ফুয়েলের পুরো খরচাটাকে, ফুয়েলের পুরো কস্টটাকে সেভ করে দেয়, কারণ আর কোনো কনস্ট্রাকশন খরচ হয় না এই ওয়াটারওয়েটাকে ইউজ করতে গেলে। এরপর ওয়াটারওয়ে এর মধ্যে একটা পার্ট চলে আসবে যেটাকে বলবো আমরা ওয়াটারওয়েকে বলা হয়ে থাকে যে ওয়াটারওয়ে ইজ অলসো কল্ড দ্য লাইফলাইন অফ দি ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। দি লাইফলাইন অফ দি ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, বাংলায় বললে উন্নয়নের জীবন রেখা, লাইফলাইন অফ দি ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, এবার ধরো এই যে রেলওয়ে লাইন যেটা বলছি আমরা, সেটা টু টাইপসের হয়, সরি ওয়াটার লাইন যেটা ওয়াটারওয়েজটা টু টাইপসের হয়, একটা ইনল্যান্ড ওয়াটারওয়েজ আর একটা হচ্ছে কোস্টাল ওয়াটারওয়েজ। ইনল্যান্ড ওয়াটারওয়েজের কমপ্লিট লেন্থটা হচ্ছে 14,500 কিলোমিটার, 14,500 কিলোমিটার। ওকে, প্রথম ইন্ডিয়াতে প্রথম ইনল্যান্ড ওয়াটারওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট 1986 এ তৈরি হয়, যে ডিপার্টমেন্টটার নাম দেওয়া হয় ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, যার নাম দেওয়া হয় ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। আর একটা হয় কোস্টাল ওয়াটারওয়েজ বা সি ওয়াটারওয়েজ। এই কোস্টাল ওয়াটারওয়েজটাকে দ্বিতীয়তে বলবো আমরা, যেমন ধরো টোটাল ইন্ডিয়াতে কোস্ট লাইনের লেন্থটা হচ্ছে 7,517 কিলোমিটার, টোটাল কোস্টাল এরিয়া ইন্ডিয়াতে। এই টোটাল কোস্টাল এরিয়াতে মোটামুটি ধরো 13টা বড় বড় আর প্রায় 200টা মিডিয়াল মানে মাঝারি আর স্মল কোস্ট ইন্ডিয়াতে আছে, যেগুলোকে পোর্ট বলি আমরা। তাহলে 13টা লার্জেস্ট আর 200টা মিডিয়াল আর স্মল পোর্ট, এই 7,517 কিলোমিটার এই টোটাল কোস্ট লাইনের মধ্যে এতগুলো পোর্ট আছে। এই পোর্টগুলোর মাধ্যমে কি করা হয়, কোস্টাল রিজিয়ন্স থেকে এই ওয়াটারওয়ের মাধ্যমে এটাকে এক জায়গা থেকে আস্তে 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 শিফট করা হয়। এরপর আমরা আরেকটা পথ ডিসকাস করব, যেটাকে আমরা এর প্রথমে ধরা হতো না, এখন ধরা হয় ওসিয়ান রুট বা সি রুট। টোটাল ইন্ডিয়াতে আমি একটু আগেই বললাম 13টা বড় বড় পোর্ট আছে, যেখান দিয়ে ইম্পোর্ট আর এক্সপোর্ট করা হয়। যে সমস্ত কোনগুলোকে আমরা, স্যার আপনি বারবার বলছেন 13টা পোর্ট কেন বলছি আমরা, মনে রাখবে আমরা পোর্টটাকে ডিফাইন কিভাবে করি, কোনগুলো মেইন পোর্ট। যে সমস্ত পোর্ট দিয়ে ইয়ারলি মিনিমাম 50 লাখ টন গুডস
ইম্পোর্ট আর এক্সপোর্ট হয়। ইয়ারলি 50 লাখ গুডস, অ্যামাউন্ট অফ গুডস 50 লাখ টন ইম্পোর্ট আর এক্সপোর্ট হয়। এটাকেই বলা হয়ে থাকছে মেন পোর্ট, এগুলোকেই বলা হয়ে থাকে মেন পোর্ট। ওকে, ইন্ডিয়ায় মেন পোর্ট অনেকগুলো আছে, তাদের অনেকগুলো ভাগ আছে, সেই ভাগগুলো আমি পরের ক্লাসে তোমাদেরকে লিখিয়ে দেবো। যেমন কান্ডালাকে বলা হয়ে থাকে ডিউটি ফ্রি পোর্ট, গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে মুম্বাইকে। প্রথম ইন্ডিয়ার সবথেকে হাইটেক পোর্টের নাম হচ্ছে জওহরলাল নেহেরু বা নবসেবা পোর্ট, জওহরলাল নেহেরু বা নবসেবা পোর্ট। সাউথ ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট পোর্ট হচ্ছে চেন্নাই, সব থেকে ডিপেস্ট পোর্ট হচ্ছে তুতিকোরিন, ঠিক আছে। সব থেকে মানে ইস্ট ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট কলকাতা হলদিয়া পোর্ট, ঠিক আছে। কুইন অফ দি আরাবিয়ান সি কোচি। এরকম করে 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 ভাগ করা হয়। দেন আমরা এরপর ডিসকাস করব যে আমাদের দুটো গেল, এবার আসবে এয়ারওয়ে। এয়ারওয়েটা কি? ধরো এয়ারওয়ে হচ্ছে যখন প্লেন, হেলিকপ্টার এগুলোকে দেখি আমরা বলি এগুলো হাওয়ায় উড়ছে, ঠিক তো? তাহলে এয়ার ট্রান্সপোর্ট ইজ দ্য ফাস্টেস্ট মোড অফ ট্রান্সপোর্ট রিমোট প্লেস, রাস্ট টেরেন, ডেজার্ট, জঙ্গলস আর অর অ্যাক্সেসিবল বাই এয়ারওয়েজ। যেখানে কোনো রোডওয়ে, রেলওয়ে পৌঁছাতে পারে না, ওয়াটারওয়ে পৌঁছাতে পারে না, সেইখানে কিন্তু এয়ারওয়ে পৌঁছে যায় অত্যন্ত ফার্মলি, সেই জায়গায় পৌঁছে যেতে পারে। যখন সেই জায়গায় পৌঁছে যায়, এই এয়ারওয়েটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ডোমেস্টিক অর ন্যাশনাল আর একটা ইন্টারন্যাশনাল এয়ারওয়ে। আচ্ছা, এই এয়ারওয়েটাকে টোটাল কন্ট্রোল করে কে? টোটাল কন্ট্রোল করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এখানে ইন্ডিয়াতে মোট এয়ারপোর্টের সংখ্যা হচ্ছে 450, 450টা টোটাল এয়ারপোর্ট আছে। এর মধ্যে সবথেকে কোনগুলো ফেমাস? দিল্লি, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মুম্বাই, ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চেন্নাই, চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা, নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হায়দ্রাবাদ, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বেঙ্গালুরু, কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এদের সবগুলোর মধ্যে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট এয়ারপোর্ট, ঠিক আছে। ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট এয়ারপোর্ট। ইন্ডিয়ার গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট দুটো কোম্পানি ইন্ডিয়াতে চালায়। যেমন এয়ার ইন্ডিয়া, এটা ইন্টারন্যাশনাল প্লেন চালায়। ইন্ডিয়ান এয়ারলাইন্স, এটা কিন্তু ইন্টার স্টেট চালায়। আচ্ছা, পবন হংস, এটা হেলিকপ্টার সার্ভিস। বায়ুদূত, এটা যে সমস্ত রাজ টিরেন রিজিয়ন গুলো আছে সেখানে এয়ার সার্ভিস দেয়। আচ্ছা, এছাড়া অনেক বেসরকারি সংস্থা যেমন জেট এয়ারওয়েজ, গো এয়ার, ভিস্তারা, স্পাইস জেট, ইন্ডিগো, এরাও ইন্ডিয়াতে রিক্রুট করা হয়েছে ইন্ডিয়ার এই ইন্টিগ্রেটেড সিস্টেম অফ এয়ারওয়েজটাকে ডেভেলপমেন্ট করার জন্য ইন এ সাপ্রেসিভ ম্যানার। এরপর আমরা ডিসকাস করব যে লাইনটা নিয়ে রোপওয়ে। রোপওয়ে জিনিসটা কিরকম যদি বলো স্যার, আমরা বলবো যে রোপওয়ে হচ্ছে একটা কাইন্ড অফ এমন জিনিস, রোপওয়ে ইজ ইউজড টু অ্যাক্সেস ডিফিকাল্ট এরিয়াস বা ডিফিকাল্ট প্লেসেস হোয়ার রেলওয়ে অ্যান্ড রোডওয়ে ক্যান নট রিচ। এখানে রেলওয়ে আর রোডওয়ে পৌঁছাতে পারে না। ইট ইজ ইউজড ইন দামোদর ভ্যালি, এটা ইউজ করা হয়ে থাকে দামোদর ভ্যালিতে, কোল বেল্টে, অ্যান্ড ইন দার্জিলিং, জয়সিমঠ, হরিদ্বার, ভেল অফ কাশ্মীর, সিমলা, মুসৌরি, মানালি, কুল্লু, এই জায়গাগুলোতে দেখতে পাওয়া যায়। এই যে রোপওয়ে আমাদের ইন্ডিয়াতে অনেক বেশি পরিমাণে কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। এরপর পাইপলাইন, ক্রুড অয়েল। আচ্ছা, ক্রুড অয়েলের সঙ্গে যেমন ধরো ন্যাচারাল গ্যাস, মিনারেল অয়েল, এগুলোকে কি করা হয় এই পাইপলাইনের মাধ্যমে কিন্তু ট্রান্সপোর্টটা করা হয়ে থাকে ফ্রম ওয়ান রিজিয়ন টু আনাদার। একটা ফেমাস তোমাকে পাইপলাইনের এক্সাম্পল দিচ্ছি, হাজিরা বিজাপুর জগদীশপুর পাইপলাইন। জামনগর, কোথায়? গুজরাট, জামনগর লোনি পাইপলাইন। अंकलेश्वर, बॉम्बे हाई, मुंबई, पयाली पाइपलाइन, এটা সব থেকে লার্জেস্ট। এটা
এই পাইপলাইন গুলোকে বলা হয়ে থাকে। আর জামনগর আর লোনি পাইপলাইন যেটা বললাম সেটা হচ্ছে একটা পাইপলাইন যার মধ্যে কোনো ক্রুড অয়েল বা মিনারেল অয়েল নয়, যার মধ্যে এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যে গ্যাসটা সেটাকে ওর মাধ্যমে ক্যারি করানো হয়। এরপরে আমরা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সম্বন্ধে, আমরা যেটাকে আমরা মেট্রো রেল বা পাতাল রেল বলি, যে সমস্ত বড় বড় সিটিগুলো আছে, মেট্রো সিটিগুলো আছে, সেইখানে মাটির নিচে দিয়ে এরকম আন্ডারগ্রাউন্ড রেলপথ তৈরি করা হয়েছে। প্রথম মেট্রো রেল তৈরি করা হয়েছিল কোথায়? কলকাতাতে 1996-এ, 1996 খ্রিস্টাব্দে প্রথম কলকাতায় তৈরি হয়েছিল। অনেকে বলে থাকেন না 96 নয় 84, তোমরা 84 বলবে, ঠিক আছে? অ্যাকচুয়াল 96, কিন্তু 84 থেকে কাজটা শুরু হয়েছিল, তাই 84 বলা হয়। 1984-এ কলকাতায় শুরু হয়েছিল, ঠিক আছে? কলকাতার মেট্রো রেলকে লাইফ লাইন অফ কলকাতা বলা হয়। কলকাতার মেট্রো রেলকে লাইফ লাইন অফ কলকাতা বলা হয়। কলকাতাতেই বর্তমানে, যেটা বললাম তোমাদেরকে, হাওড়া হুগলি নদী, যেটা হুগলি নদী, ভাগীরথী হুগলি, ওর নিচে দিয়ে মেট্রো রেল তৈরি করা হচ্ছে। দিল্লির মেট্রো রেল হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে লংগেস্ট, প্রায় 209 কিলোমিটার, আর 160টা রেলওয়ে মেট্রো স্টেশন আছে। এরপর আমরা সেকেন্ড জানবো মডার্ন কমিউনিকেশন সিস্টেম। তোমাদেরকে এটা পড়ানোর দরকার নেই, তোমরা এক একটা কমিউনিকেশন সিস্টেম। ইন্টারনেট, এটা ইন্টারনেট সম্বন্ধে তোমাদেরকে আমি কি বলবো, আমি গরিব মানুষ, তবে ইন্টারনেটটা ফাউন্ডারটা বলে দিই, ভ্যানেভার বুশ, নরবার্ট উইনার আর মার্শাল ম্যাকলুহান। ভ্যানেভার বুশ, নরবার্ট উইনার, মার্শাল ম্যাকলুহান, এই তিনজনে 1990 ঠিক আগে আগে এই টোটাল ইন্টারনেট সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। এটার মাধ্যমে কি হয়, পুরোপুরি স্যাটেলাইট আর টেলিকমিউনিকেশন সিস্টেম, এটা একটা ইন্টারনেট সিস্টেম ইজ দ্য কুইকেস্ট অ্যান্ড চিপেস্ট কমিউনিকেশন সিস্টেম। এছাড়া ইমেল আছে, মোবাইল আছে, মোবাইলে কি কি হয় সেটা আমার তোমরা ভালো জানো। বাকি ইন্ডিয়াকে বলা হয়ে থাকে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যায় ভারত নাকি পৃথিবীতে দ্বিতীয়। প্রায় 124 কোটি লোকের কাছে বর্তমানে মোবাইল ফোন আছে। কি আছে?